আশা করছি এই ক্লাসটি তোমরা বেশ উপভোগ করবে এবং প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষাতে এখান থেকে অনেক প্রশ্ন আসে এবং আমার মনে হয় যে এগুলো তোমাদের অবশ্যই গুরুত্বের সাথে করা উচিত। ওকে, সো অনেকের প্রশ্ন থাকে যে স্যার শুধুমাত্র বেসিকগুলো পড়ান। আসলে বেসিক টু অ্যাডভান্সের বিষয়টি মাথায় রাখতেই হবে। আর বেসিক তো ভাওয়াল, কনসোনেন্ট, এবিসি এগুলো তো জানতেই হবে, শিখিয়েছেও, কিন্তু তারপরে তো তোমাকে সে সীমানে পৌঁছতে হবে, তাই না? তো সেই জায়গা থেকে এখন বেসিক অ্যাডভান্স লেভেলের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। ক্লাসটি শুরুর পূর্বে যে বিষয়টি আমি প্রত্যেকের কাছে মতামত চাইব, কারণ এই যে হতাশা জিনিসটা হয়তো বা অনেকের মাঝে এসেছে। আমি হতাশা লিখলাম, তোমরা কমেন্টে লিখবে নো নো নো, ঠিক আছে? জাস্ট হতাশা, আর তোমরা কমেন্টে লিখবে নো। সো হতাশা কিন্তু আসে শয়তানের কাছ থেকে। কার কাছ থেকে? শয়তানের কাছ থেকে, ঠিক আছে? সো শয়তান যদি তোমাকে হতাশায় নিমজ্জিত করতে পারে, দ্যাট মিনস তুমি সফল হয়ে যাও। নাকি শয়তান সফল হয়ে যায়? শয়তান সফল হয়ে যায়। সো শয়তানকে আমরা সফল হতে দেব না। সো আমি লিখেছি হতাশা, তোমরা কমেন্টে লিখবে নো নো, বা আমি শয়তানকে খুশি করতে চাই না। ওকে, এটাই আমাদের মূল কথা। এনিওয়ে, শুরু করছি এখনকার ক্লাসটি, মনোযোগ দিয়ে শুনতে থাকো। বেসিক ক্লাস 48, আলোচ্য বিষয় চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্স দেখে অনেক অবাক হতে পারো যে কী ব্যাপার, আগের লেকচারে তো চেঞ্জিং সেন্টেন্স নিয়ে কথা বলা হয়েছিল, তাহলে আবারও কেন? আসলে আগেতে আমরা কথা বলেছিলাম চেঞ্জিং সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং বেসড যে চেঞ্জিং সেন্টেন্সগুলো, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, এই 5টি সেন্টেন্সকে আমরা কনভার্ট করা শিখেছিলাম একটা থেকে আরেকটায়। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের আরেকটা প্যাটার্ন দেখবো, যেটিকে বলা হয় অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আমি একটু লিখে দিচ্ছি, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, STRUC, হ্যাঁ, স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বললেই আমাদের মোটামুটি স্মৃতিপটে ভেসে ওঠে 3টা প্রকারের কথা। এই হলো 3 প্রকার অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। প্রথম হলো সিম্পল সেন্টেন্স, এরপর কমপ্লেক্স সেন্টেন্স এবং তারপর কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ বিশেষ স্ট্রাকচার ব্যবহার করে বিশেষ ধরনের সাবজেক্ট ভার্বের সমন্বয়ে মূলত সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। তো এখানেও ঠিক একইভাবে আমরা কিছুক্ষণ পর যখন আমরা দেখব মানে এই চেঞ্জিংয়ের পরিবর্তনের যে ক্রম, অর্থাৎ কীভাবে কমপ্লেক্স থেকে সিম্পল বা সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয় অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হয়, সেই ক্রমগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব ইনশাআল্লাহ। কিন্তু তার আগে একটা বেসিক জিনিস প্রত্যেকে জানা উচিত, সেটা হলো সিম্পল সেন্টেন্স আসলে দেখতে কেমন। নাউনস আর সিম্পল, আসলে কি সে সিম্পল, নাকি কমপ্লেক্স সেন্টেন্স দেখতে কেমন? কমপ্লেক্স মানে তো কঠিন, রাইট? সো কমপ্লেক্স মানে কি জটিল বা কঠিন? আসলে কঠিন। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলো ফার্স্টে আমরা সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের উদাহরণ সহ একটু সংজ্ঞা দেখি এবং ওর ভিতরে গ্রামাটিক্যাল কোনো রহস্য আছে কিনা একটু আমরা উদ্ঘাটন করে দেখি। ইয়েস, এই হলো প্রতিটি সেন্টেন্সের সংজ্ঞা এবং এক্সাম্পল। আমি চেষ্টা করেছি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সবগুলোর উদাহরণ এবং সংজ্ঞা একসাথে রাখতে একটা পেজে, যাতে করে তোমরা মোটামুটি কম্পেয়ার কন্ট্রাস্ট করতে পারো, হ্যাঁ, যে আসলে কী থাকলে কি হয়, বা সিম্পলে কী ছিল কমপ্লেক্সে কী নেই, বা কমপ্লেক্সে কী আছে যেটা কম্পাউন্ডে নেই, ইত্যাদি। তো প্রথমে আসি আমরা কমপ্লেক্স সেন্টেন্স। বাংলায় বলা হচ্ছে সরল বাক্য। সংজ্ঞায় বলা হচ্ছে একটি প্রধান ক্লজ। তো আমি যখন তোমাদের ক্লজ শিখিয়েছি সেখানে বলা ছিল যে ক্লজ, প্রধান ক্লজ বা মেইন ক্লজ, যেটা প্রধান ক্লজও যা মেইন ক্লজও তাই। তো মেইন ক্লজটা হচ্ছে মূলত এমন একটি ক্লজ যেই ক্লজটা, যে সেন্টেন্সটা একাই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম, অর্থাৎ অন্য কোনো ক্লজের সাহায্য গ্রহণ করে না। এটাকে বলা হয় প্রধান ক্লজ, একাই 100, একেবারে স্বাবলম্বী একটা ক্লজ। সো একটি প্রধান ক্লজ নিয়ে গঠিত বাক্য, এই হচ্ছে সেই বাক্য। সে ফুটবল খেলে। একটা বিষয় লক্ষ্য করো, এখানে 2টা কমন বৈশিষ্ট্য পাবে। এখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। তো আমি যখন ভার্ব পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম যে ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যার টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, যে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। দেখো, এই থার্ড পার্সন, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইয়েস হয়েছে। তার মানে যেই সকল ভার্বগুলোর টেন্স পরিবর্তন হয়, যার প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল রয়েছে এবং সাবজেক্টের কাছে বসে, তাদেরকে বলা হয় ফাইনাইট ভার্ব। তাহলে একটি সাবজেক্ট, এই অংশটুকু খেয়াল করো, এবং একটি ফাইনাইট ভার্ব ইজ ইকুয়াল টু, তাকে বলছি আমরা সিম্পল সেন্টেন্স, রাইট? একটু দেখে রেখো। এখন হয় কি যে অনেক সময় বলতে পারে যে এই বাক্যটাকে কমপ্লেক্সে রূপান্তর করো, হ্যাঁ, অথবা এই বাক্যটা কমপ্লেক্স কত রকমভাবে হতে পারে। সো আমরা শুধু এইটুকু দেখি যে সিম্পল একটা বাক্যকে কি যোগে বা কি মিশ্রণে তাকে কমপ্লেক্স করা যায়। সংজ্ঞায় বলা হচ্ছে একটি প্রধান ক্লজ, মানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, অবশ্যই এটা প্রিন্সিপাল, সেটা আমি এখানে নিলাম, পিসি, প্রিন্সিপাল ক্লজ, এবং এক বা একাধিক সাব অর্ডিনেট ক্লজ, একটাও থাকতে পারে অথবা একের অধিকও থাকতে পারে। নিশ্চয়ই ক্লজের সময় এই কথাটি তোমরা শুনেছো যে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ গঠিত হয়।
কি সাবঅর্ডিনেট কনজাংশনসের লিস্ট ভুলে গেছো? আমি একটু পরে দেব। তো বিকজ, সিন্স, অ্যাজ, দো ইত্যাদি এইগুলো সাথে নিয়ে যে বাক্যটা হয় সেটা হচ্ছে সাবঅর্ডিনেট, মানে পরাধীন। এই বাক্যটা স্বয়ংসম্পূর্ণ নয়, এটা হলো প্রধানের সঙ্গে সংশ্লিষ্ট। সো এইভাবে যখন প্রথমে থাকে একটা পিসি মানে প্রিন্সিপাল ক্লজ বা প্রধান ক্লজ, আর পরে থাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ, অনেক সময় একাধিক থাকতে পারে, এই প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ মিলেই তার নাম হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? বাংলাটা একটু খেয়াল করো, বাংলাটা আমি বলছি না বিকজ বাংলা লিখে দিয়েছি আমি। এবার নাম্বার 3-তে আসো, কম্পাউন্ড সেন্টেন্স। খুবই ফানি, দুটি বা দুইয়ের বেশি প্রধান ক্লজ, মানে দুইটাই প্রধান ক্লজ। হি লাভস ফুটবল, হি প্লেস ইট এভরিডে, দুইটা প্রধান, মাঝখানে যুক্ত হবে অ্যান্ড দ্বারা। শুধু অ্যান্ড না, এখানে উদাহরণ দেওয়া হয়েছে অ্যান্ড বাট অর, এবং এই যে অ্যান্ড বাট অর এগুলোর নাম হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। আরও কয়েকটা রয়েছে, আমি একটু পরে দেখাচ্ছি। যদি এইগুলো দ্বারা দুই পাশে দুইটা প্রধান ক্লজ, পরিপূর্ণ দুইটা বাক্য যুক্ত হয়, তবে এই পূর্ণ বাক্যটার নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। বলে দিই, এইটুকুর নাম কম্পাউন্ড, অথবা এইটুকুর নাম কম্পাউন্ড নয়, এইটুকু প্লাস এইটুকু মিলে হচ্ছে কম্পাউন্ড। ঠিক আছে? সো বিষয়টা এরকম, পিসি প্লাস এন বাট অর, শর্ট করে নিলাম, আরও দু একটা থাকতে পারে যেটা দেখব, প্লাস এরপরে বলা হচ্ছে আবারও পিসি ইজ ইকুয়াল টু সিএস। কি বোঝনি না? আচ্ছা, আমি একটু বুঝিয়ে দিই এটা আসলে কি লিখেছি আমি সেটা বলে দিই। পিসি মানে প্রিন্সিপাল ক্লজ, এন বাট অর এর যে কোনো একটি, আবারও পিসি মানে প্রিন্সিপাল ক্লজ ইজ ইকুয়াল টু সিএস মানে কি? রাইট, কম্পাউন্ড সেন্টেন্স। জাস্ট আমি ফান করে বললাম। এই হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী 3 ধরনের সেন্টেন্স। আশা করি বুঝে নিয়েছো যে এই স্ট্রাকচারের যে ভ্যালুটা, বা কেন আসলে স্ট্রাকচার বেজ এই বাক্যগুলোকে গঠন করা হয়েছে, এবং ওইগুলো গত লেসনে যেগুলো দেখেছিলে তোমরা গত ক্লাসে, যে অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি, সেখান থেকে এটা আলাদা, কারণ ওইখানে স্ট্রাকচার বেসটাকে গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু এখানে যেহেতু 2-3টা পার্ট স্ট্রাকচার, সো এটা হচ্ছে স্ট্রাকচার বেস। ক্লিয়ার? আশা করি বুঝে নিয়েছো। এবার একটা কাজ করি, চলো আমরা একটু তুলনামূলক পার্থক্য দেখি। এই বাক্যগুলোকেই আমরা একটা টেবিলে উপস্থাপন করি। ইয়েস, তুলনামূলক পার্থক্য, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আচ্ছা, সিম্পল মানেই আমরা একটা প্রধান ক্লজ পেয়েছি, ওকে, একটাই বাক্য। কমপ্লেক্স মানে আমরা প্রধান ক্লজ একটা ক্লজ পেয়েছি, তার সঙ্গে আমরা সাবঅর্ডিনেট ক্লজ একটা পেয়েছি, ডান। কম্পাউন্ড মানে দুইটি প্রধান ক্লজ পেয়েছি, দুইটা প্রধান ক্লজ, এবং মাঝখানে যুক্ত হয়েছে কি দ্বারা বলতো? অ্যান্ড দ্বারা, ডান। ওকে, সো এইটা স্বাভাবিক কথা, কিন্তু হবে যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অথবা একাডেমিক পরীক্ষায় বা রাইটিংয়ের ক্ষেত্রে অনেক সময় এই জিনিসগুলো এসে যায়। বলতে পারে যে এই বাক্যটা তো অবশ্যই তুমি জেনেছো কমপ্লেক্স, কিন্তু বলবে যে মেক ইট, ধরো বলে ফেললো যে মেক ইট সিম্পল, বলে ফেললো যে এটাকে মেক ইট সিম্পল, তুমি এটাকে সিম্পলে পরিণত করো। কেউ পারবে? আচ্ছা, একটু ট্রাই করো দেখি। হি প্লেস ফুটবল বিকজ হি লাভস ইট, এটা তো কমপ্লেক্স, এটাকে সিম্পল বানাতে হবে। এখন তুমি যদি বলো সিম্পল মানে হলো যে এই আগেরটা, হ্যাঁ, তাহলে এই যে ভালোবাসে এই অংশটুকু কোথায় গেল? সো এবারে এখানে যে বিষয়টি, হি প্লেস ফুটবল দিতে হবে, এই নিয়মগুলো শেখাবো। এরপরে বিকজ অফ নেব আমরা, বিকজ অফ, এবং তোমাদেরকে একটা জিনিস শেখাবো আমি যে, আচ্ছা এখানে CAUSE, হ্যাঁ, বিকজ অফ, তোমাদেরকে এগুলো শেখাবো যে কখন আসলে বিকজ অফ ব্যবহার করতে হয়, কেন করছি। বাট একটা বিষয় মনে রেখো, যেহেতু আমি এটাকে সিম্পল বানাবো, সো যে কোনো মূল্যে, ছলে বলে কৌশলে আমাকে একটা সাবজেক্ট রাখতে হবে এবং একটা ফাইনাইট ভার্ব রাখতে হবে। এরপরে দ্বিতীয় সাবজেক্ট রাখা যাবে না, অন্যান্য ভার্বগুলোকে নন ফাইনাইট করতে হবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? সো চলো দেখি, হি প্লেস ফুটবল বিকজ অফ লাভ, ভালোবাসার জন্য, ফর ইট। ওকে, সো আমি এইটুকু নর্মাল করে দিই। এই বিকজ অফের আমি হেল্প নিলাম, এবং পরবর্তীতে লাভটাকে আমি নাউন করে দিলাম। সাবজেক্টের পরে লাভ, ওটা ছিল ভার্ব, কিন্তু প্রেপোজিশনের পরে লাভ, এটা হচ্ছে নাউন। কারণ আমরা জানি যে প্রেপোজিশনের পরে নাউন বা নাউন ফ্রেজ বসে, তাহলে অর্থ কিন্তু সেম, বাট উপাদান, স্ট্রাকচার কিন্তু ভিন্ন। উপাদান হচ্ছে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব, অতএব এটির নাম হচ্ছে সিম্পল। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, বিকজ অফ লাভ, ভালোবাসার জন্য, ফর ইট, এই ফুটবল খেলার প্রতি ভালোবাসার জন্য সে কি বলে, ভালোবাসার জন্য সে ফুটবল খেলে। ওকে, আশা করি বুঝে নিয়েছো যে কিভাবে পরবর্তী সময় তোমার এগুলো কনভার্ট করতে হবে। এবার একটা কাজ করি, চলো, এই বিশেষ করে সিম্পল নিয়ে তো সমস্যা হয় না, কমপ্লেক্স আর কম্পাউন্ড নিয়ে সমস্যা হয়। তো এই দুইটা বাক্যের বৈশিষ্ট্যগুলো দেখি আমরা এই মুহূর্তে। আমি তোমাদেরকে দেখাতে চলেছি কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সের কি বলতো ট্রেট, যেটাকে বলছি আমরা বৈশিষ্ট্য। ইয়েস, এই হলো গুরুত্বপূর্ণ নোট, খুবই গুরুত্বপূর্ণ। এবং লক্ষ্য করেছো প্রতিটা স্লাইডে গুরুত্বপূর্ণগুলোকে আমি একটা পেজে একটা স্লাইডে দিচ্ছি, যাতে করে তোমরা অনেক সময় এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, হ্যাঁ, এবং বারবার দেখে নিতে পারো। দেখো, তুমি কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পারছো না, হতেই পারে। তো আমি বলবো যে যদি কোনো বাক্যতে তুমি এই কোঅর্ডিনেট কনজাংশনসগুলো দেখতে পাও, কোনো কথা নেই, আজকাল পরশু যে কোনো সময়ই এগুলোকে তুমি কমপ্লেক্স সেন্টেন্স বলবে, মনে থাকবে।
তাহলে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে আর যদি তুমি বলতে না পারো যেটা কোন সেন্টেন্স, এর দায়ভার কে নেবে বলো? হতে পারে কোনো একটা পরীক্ষায় এই কোয়েশ্চেন্সটা আসতেই পারে। আমি ছোট্ট একটা টেস্ট দিয়ে দিই, যেহেতু জায়গা কম আমি এই টেস্টটা এখানে দেবো, কেমন? একটু খেয়াল করো তোমরা সবাই। ধরো বলা হলো যে হি, আচ্ছা, আনলেস ইউ গো আই উইল নট কনফার্ম ইট। ধরো এরকম একটা বাক্য দিলাম, ওকে, আনলেস ইউ গো আই উইল নট কনফার্ম ইউ, অর্থাৎ যদি তুমি না যাও আমি এটা নিশ্চিত করবো না, জানাবো না। এখন প্রশ্ন করছে যে এইটা কি সিম্পল, এটা কি কমপ্লেক্স, অ্যান্ড এ বি সি এটা হচ্ছে কম্পাউন্ড। তো আমার তো মনে হয় যে তোমরা সম্ভবত আমি মানে লেখা শেষ করার আগে আনসার দিতে পেরেছো এবার, কারণ আনলেস যেহেতু রয়েছে, আনলেস অতএব এটি অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য। সো রাইট আনসার ইজ কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝেছো। সো তোমাদের কাজ হবে অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো কন্ট্রোলে রাখা। এরপর আর কিছু বৈশিষ্ট্যের কথা বলি, সেটা হলো এই বৈশিষ্ট্যগুলো, কোঅর্ডিনেট কনজাংশন। এই বৈশিষ্ট্যগুলো যদি কোথাও দেখতে পাও, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এই বৈশিষ্ট্যগুলো দেখতে পেলেই কোথাও সেই বাক্যটিকে তোমরা বলবে কম্পাউন্ড সেন্টেন্স। তো এটা না মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক আছে, সেটি হচ্ছে FAN, ফ্যান, BOYS, ফ্যান বয়েস, অ্যাক্রোনিম বলা হয় এগুলোকে। সো ফ্যান বয়েস মিনসটা কি? ফ্যান বয়েস হচ্ছে F ফর, A ফর অ্যান্ড, আর N ফর নর, B ফর বাট, O ফর অর, Y ফর ইয়েট, আর S ফর সো। তো মনে রাখতে পারো ফ্যান বয়েস এই কৌশলে, রাইট? সো এই বৈশিষ্ট্যগুলো কোঅর্ডিনেট কনজাংশন থাকা মানেই তার নাম কম্পাউন্ড সেন্টেন্স। সো আমি যদি বলি হি ইজ পোর বাট অনেস্ট, ইজ ইট সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড? কি বলবে? ডেফিনেটলি কম্পাউন্ড। কিভাবে কম্পাউন্ড? হি ইজ পোর, হি ইজ অনেস্ট। আসলে বাক্যটা মূলত এরকম ছিল, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তো বাট দ্বারা যুক্ত হয়েছে, অতএব অবশ্যই কম্পাউন্ড, রাইট? তো এখানে একটা ছোট্ট জিনিস বলে দিই, দুই পাশের সাবজেক্ট যদি একই হয়, এই ফ্যান বয়েজের আগে পরে, তাহলে পরবর্তীতে সাবজেক্ট আর ভার্বটা বসে না, সাবজেক্ট ভার্ব এক হলে বসে না। এবং শুধু তাই না, আরেকটা জিনিস মনে রাখবে, এই পাশে যদি ইজ হয় তাহলে এই পাশে ইজ, বা এই পাশে যদি প্রেজেন্ট টেন্স হয় এই পাশে প্রেজেন্ট টেন্স হবে। কখনোই দেখবে না যে হি ওয়াজ পোর মানে পাস্ট টেন্স আর এই পাশে প্রেজেন্ট টেন্স। তার মানে আমি এর আগে শিখিয়েছি তোমাদের যে এই কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে দুই পাশের টেন্সটা হয় প্যারালাল। দুই পাশের টেন্সটা কি হয়? প্যারালাল। শুধু তাই না, দুই পাশের ওয়ার্ডগুলোও হয় প্যারালাল। যেমন দেখো, পোর অ্যাডজেক্টিভ, এই পাশে হচ্ছে অনেস্টও অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? আশা করি এই ধরনের বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো তোমরা নজর রাখবে। ডান, আমাদের মৌলিক উপাদানগুলো জানা হয়ে গেছে। এবার আমরা পরিবর্তনের ক্রম নিয়ে কথা বলবো, অর্থাৎ কিভাবে আমরা কমপ্লেক্স টু সিম্পল করতে পারি, সিম্পল টু কম্পাউন্ড করতে পারি, অথবা ভাইস ভার্সা, অর্থাৎ এটা থাকলে ওইটা ওলট পালট ভাবে। তো চলো সেই বিষয় নিয়ে কথা বলি। হ্যাঁ, এই হচ্ছে পরিবর্তনের ক্রম, অর্থাৎ আমরা কিছু বাক্য কমপ্লেক্স থেকে সিম্পল করা শিখবো, কিছু বাক্যকেই বা সেই বাক্যটাকেই আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করা শিখবো, অথবা ভাইস ভার্সা, অর্থাৎ বিপরীতটা, উল্টাপাল্টা। সিম্পল থাকবে কমপ্লেক্স, কমপ্লেক্স থাকবে সিম্পল। মানে ব্যাপারটা এরকম যে তুমি যদি কমপ্লেক্স সেন্টেন্স কোথাও দেখতে পাও, সেটাকে সিম্পল যেমন করার নিয়ম শিখলে, এখন এটাই যদি ঘুরে এরকম হয় যে প্রথমে দিল সিম্পল বাক্যটা থাকলো এবং সেইটাকে বললো যে তুমি এটা কমপ্লেক্স করো, তো আমার মনে হয় যে পসিবল। তুমি যদি কমপ্লেক্স টু সিম্পল করতে পারো, পরীক্ষায় সিম্পল থেকে কমপ্লেক্সও তুমি করতে পারবে। ঠিক আছে? ওকে। তো বিভিন্ন পরীক্ষা, বহু বছরের পরীক্ষা, একাডেমিক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর বিশ্লেষণে এটাই প্রমাণিত হয়েছে যে সাধারণত এই দুইটা ফরম্যাটই বেশি প্রশ্ন হয়, অর্থাৎ কমপ্লেক্স একটা বাক্য দেওয়া থাকে, সেটাকে সিম্পল করতে বলা হয়। তো এভাবে করে আমি মোটামুটি গুরুত্বপূর্ণ 14-15টা টাইপ দিয়েছি ধরন, সেইগুলোই আমরা এক এক করে দেখব। কেমন? আচ্ছা, প্রথম টাইপের শিরোনাম হচ্ছে অ্যাজ, সিন্স, হোয়েন থাকবে সাবঅর্ডিনেট কনজাংশন এবং দুই পাশের সাবজেক্ট হবে সিমিলার। এগুলো মনে রাখতে হবে। ওকে, সো এই পাশে দেখো কমপ্লেক্স থেকে আমরা সিম্পল করব এবং তার পরবর্তীতে কম্পাউন্ড করব। তার মানে এরকম যে কোনো সময় পরীক্ষা এমন হতে পারে যে কমপ্লেক্সটাকে তুমি কম্পাউন্ড করো, ওকে ডান, কমপ্লেক্সকে তুমি কম্পাউন্ড করছো। আবার কোনো পরীক্ষা আসতে পারে সিম্পলটা দেওয়া থাকলো, সেটাকে কম্পাউন্ড, ওকে ডান। তো আমি এই সিকোয়েন্সে দিয়েছি, তোমরা একটু বুঝে নিও, কেমন? ওকে, সো বাক্যটা দেখি আমরা। হোয়েন দ্য ক্যাট স দ্য ডগ ইট রেইন অ্যাওয়ে, যখন বিড়ালটি কুকুরটিকে দেখলো তখন এটি পালিয়ে গেল। শুরু হয়েছে কি দ্বারা? হোয়েন দ্বারা। এটি আমার কিওয়ার্ড। দুই পাশের সাবজেক্ট হচ্ছে সিমিলার। দেখি তো সিমিলার কিনা, একই রকম কিনা। দ্য ক্যাট ইট, অর্থাৎ এটা হচ্ছে বিড়ালটাই পালিয়ে গিয়েছিল, তাই তো? তাহলে দুই পাশের সাবজেক্ট সিমিলার। এখন এই জাতীয় বাক্যকে যদি আমি সিম্পল করতে চাই, তাহলে কোনো কথা নেই, প্রথম যে সাবঅর্ডিনেট যে ক্লজটা থাকবে, ওকে,
সেই সাবঅর্ডিনেট ক্লজের সরাসরি ভার্বের দিকে নজর দেব। সি থেকে স, এই সি এর সঙ্গে আমরা আইএনজি করে দেবো, সিং। জায়গাটা লক্ষ্য করতে হবে, হ্যাঁ, সব কিছুই ওইভাবে লিখিতভাবে হয় না, দেখে দেখেও শিখতে হয়, রপ্ত করতে হয়। আমার দেখা আমি এমন অনেক শিক্ষার্থীকে পেয়েছি, দেখেছি জীবনে, যে যাদেরকে হয়তো যদি বলি যে তুমি এটা কিভাবে হলো স্ট্রাকচার লিখে দেওয়া পারবে না, কিন্তু পরীক্ষা আসলে সে এটা অ্যাপ্লাই করতে পারে বা ট্রান্সফরমেশন করতে পারে। কিভাবে? বিকজ সে বারবার ট্রাই করেছে। তাহলে তোমরা নিজেরাও একটি স্ট্রাকচার বানিয়ে নিও, সবসময় এভাবে দেওয়া হয় না, দেওয়া সম্ভব নয়। সো সাবঅর্ডিনেট ক্লজের মেইন ভার্বের বেস ফর্ম স থেকে, সি থেকে তো সয়ের উৎপত্তি, সেই সি এর সঙ্গে আমরা আইএনজি করে দিলাম। এবার লক্ষ্য করো, সিং দ্য ডগ, তার মানে বাকি অংশ। এরপরে হচ্ছে কমা, এবং এরপরে ইট রেইন অ্যাওয়ে, সরি র্যান অ্যাওয়ে, দ্য ক্যাট র্যান অ্যাওয়ে। শুধু পার্থক্যটা কি করা হয়েছে, ইটের জায়গাতে ক্যাট দেওয়া হয়েছে। অবশ্যই, কারণ আমরা এখানে ইট এজন্য দিয়েছিলাম যে একবার ক্যাট ব্যবহার করেছিলাম তাই, কিন্তু এই বাক্যে তো ক্যাট নেই, যার কারণে পরবর্তীতে আমাকে দ্য ক্যাট ইউজ করতে হলো। ক্লিয়ার? আশা করি বুঝেছ। এবার কম্পাউন্ডের সময় আমরা কি করব? খুবই সিম্পল। প্রথম যে বাক্যটা আছে, দ্য ক্যাট স দ্য ডগ, নিয়ে নেব। আর আমরা মোটামুটি এটা নিশ্চিত হয়ে যাব যে অ্যান বাট অর, আবার বলো আমার সাথে সাথে, অ্যান বাট অর, এই তিনটা কোঅর্ডিনেট কনজাংশন, অ্যান বাট অর, এগুলো দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো হয়ে থাকে। আর এরপরে কি হলো, ইট রেন অ্যাওয়ে, কিন্তু এখানে ইটটা নেই। কেন নেই বলো তো? আমি যদি কথার কথা এখানে একটা ইট দিতাম, আমার কি ভুল হতো? এটা রিডান্ডান্সি সমস্যা হয়ে যেত, দ্বিরুক্তি সমস্যা। কারণ ইট বলতে আমি ক্যাটকে বুঝিয়েছি, রাইট? অর্থাৎ বিড়ালটা কুকুরটাকে দেখেছিল এবং বিড়ালটা দৌড় দিয়ে পালিয়েছিল। সো বিড়ালটা আমি দুইবার বলছি, তো এটা বলার দরকার নেই। তো অ্যান বাট অর, এটার আগে পরে যদি সমজাতীয় সাবজেক্ট হয়, তাহলে দ্বিতীয় সাবজেক্টটা বিলুপ্ত হয়। ক্লিয়ার? আশা করি বুঝেছ। এখন কি হলো, মানে যেটা হবে যে এই জাতীয় বাক্যগুলো বারবার প্র্যাকটিস করবে। আমি এইটাকে একটু তোমাদের শর্টকাট করে দেখাই, এটা তোমাদের মনে রাখতে অনেক সুবিধা হবে, শর্টকাট। এবং আমি সবশেষে চেষ্টা করব তোমাদেরকে এই শর্টকাটগুলো এক নজরে দেখানোর জন্য, হ্যাঁ, তাহলে তুলনামূলক পার্থক্যটা বুঝবে। আচ্ছা, শর্টকাটে যেটি মনে রাখবে সেটি হচ্ছে এইভাবে করবে তোমরা শর্টকাট, অ্যাজ, সিন্স অথবা হোয়েন। আমি এখানে হোয়েন দিয়ে করেছি, হোয়েনই থাকবে, কোনো মানে নেই, অন্য কিছু থাকতে পারে। অ্যাজ, সিন্স, হোয়েন যখন থাকছে, আমরা এটা সিম্পলের সময় ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে করছি আইএনজি ডট ডট, আর কম্পাউন্ডের সময় ডট ডট, মাঝখানে একটা অ্যান্ড। তো শর্টকাট মানে কিন্তু একেবারে শর্টকাট, আমি এত কিছু লিখছি না। অ্যাজ, সিন্স, হোয়েন, ওই কথাটাই, দুই পাশের সাবজেক্ট হবে সিমিলার। যদি হয় তো সিম্পল করার সময় আমরা ভার্বের সঙ্গে আইএনজি দিচ্ছি, ওকে, এই যে শুরু করলাম। আর কম্পাউন্ডের সময় আমরা মাঝখানে একটা কি নিলাম বলো তো, অ্যান্ড নিলাম, ব্যাস, শর্টকাট আমার হয়ে গেল। আর এখানে আমি একটা কাজ করি, সাবজেক্ট সিমিলার। ক্লিয়ার? আশা করি টাইপ 1 বুঝেছো যে কিভাবে এটা পরিবর্তন করতে হয়। টাইপ 2, 2 নম্বর যে ধরনটা, এখানেও অ্যাজ, সিন্স, হোয়েন থাকবে। যেমন দেখো, অ্যাজ দিয়ে হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু সাবজেক্ট হচ্ছে ডিসিমিলার, অর্থাৎ দুই পাশের সাবজেক্ট হবে সম্পূর্ণ আলাদা। টাইপ 1-এ ছিল দুই পাশের সাবজেক্ট সিমিলার, মানে একই রকম, কিন্তু এখানে দেখছি ডিসিমিলার, মানে এই পাশে হচ্ছে রিনা আর ওই পাশে হচ্ছে রিনার মা। এবং এই জাতীয় বাক্যগুলোতে একটা বি ভার্ব থাকবে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অথবা হ্যাভ ভার্ব থাকবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ঠিক আছে, এখানে বি ভার্ব আছে। যদি থাকে তো তার সিম্পল করার সময় আমরা কি করব? সিম্পলের সময় দেখি আমরা কি করছি। প্রথমে আমরা রিনা মানে সাবজেক্টকে নিচ্ছি, আর এরপরে এম, ইজ, আর, ওয়াজ, আর থাকলে করব বিং, মনে রেখো। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে করব হ্যাভিং। মনে রাখা খুবই সহজ, মানে মূল যে ভার্বটা তার সঙ্গে আইএনজি করে দেব। এখন ওয়াজিং তো হয় না, রাইট? ওয়াজের জন্ম হয়েছে কোথা থেকে? বি ভার্ব থেকে। সো সেই জন্য এম, ইজ, আর, ওয়াজ, আর থাকলে আমরা করব বিং, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে করব হ্যাভিং। ওকে, এরপরে বাকি অংশ যা আছে তাই, আর একটু পরিবর্তন নেই। এবং আমি মনে করি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেখা খুবই মজার, কারণ এইটা শেখার জন্য তোমাকে অনেক কিছু গ্রামার মানে রুলস ল জানতে হয় না, একটু তুলনামূলক পার্থক্য। ওকে, আচ্ছা, এই করে ফেললাম। আর কম্পাউন্ডের সময় শতভাগ, মানে আমি বলবো যে 98% ক্ষেত্রে তুমি অ্যান্ড দেখতে পাবে। ওকে, সো এখানে আসো। আচ্ছা, এখানে একটু আমি এই জায়গাগুলো একটু রেড করে দিই, তোমাদের নজরে পড়বে। দুই পাশের সাবজেক্টটা হচ্ছে ডিসিমিলার। ওকে, সো প্রথম বাক্যটা আমি নিয়ে নিলাম, রিনা ওয়াজ হাংরি অ্যান্ড হার মাদার গেভ হার ফুড। রিনা ক্ষুধার্ত ছিল এবং তার মা তাকে খাবার দিয়েছিল। ওকে, এবার শর্টকাটটা একটু দেখি আমরা। শর্টকাটে তুমি মাথা রাখবে অ্যাজ, সিন্স এবং হচ্ছে হোয়েন ইজ ইকুয়াল টু ডিসিমিলার সাবজেক্ট। তাহলে কোনো কথা নেই, আমরা সাবজেক্টের পরে করে দেবো হচ্ছে বিং, এম, ইজ, আর, ওয়াজ, আর থাকলে বিং, অথবা হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে করবো হ্যাভিং। ঠিক আছে, তারপরে বাকি অংশের পরে একটা কমা দেবো। হ্যাঁ, এই যে বাকি অংশের পরে একটা কমা দিয়ে দেবো, তারপরে যা আছে তাই। আর এরপরে মানে জাস্ট ডট ডট ডট, কোনো কথা নেই।
মাঝখানে অ্যান্ড ডট 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 কোনো কথা নেই। এখানে আরেকটা বিষয় তোমাকে একটু কৌশলে মনে রাখতে হবে, কমপ্লেক্সের যে বৈশিষ্ট্য সিম্পল করার সময় সেটা থাকবে না, এটাই তো স্বাভাবিক, অ্যাজ সিন্স হোয়েন থাকবে না। আবার কম্পাউন্ড করতে গেলে কম্পাউন্ডের বৈশিষ্ট্য নিয়ে আসতে হবে, এটাও তো স্বাভাবিক। সো এই বৈশিষ্ট্যগুলো যুক্ত করেই তোমাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। এবং মজার কথা হচ্ছে যে এইগুলো অর্থের কোনো পরিবর্তন হয় না, কমপ্লেক্সের যে ধরনের অর্থ সিম্পলও সেই ধরনের অর্থ। তাহলে প্রশ্ন হলো যে এগুলো শেখা হয় কেন, বা এগুলো শিখে লাভটা কি? তোমাকে জানতে হবে যে তুমি যখন কোনো কিছু লিখবে, লেখার বহু ধরন রয়েছে। তুমি যখন কথা বলবে, কথার বিভিন্ন পজিশন রয়েছে। তুমি কখনো কনফারেন্সে কথা বলছো, কখনো তুমি পাবলিক স্পিকার হয়ে পাবলিক স্পিকিং করছো, কখনো দুইজন ফ্রেন্ডসের ভিতরে কমিউনিকেশন হচ্ছে, কনভারসেশন হচ্ছে। আবার লেখার ক্ষেত্রে তুমি কখনো রিপোর্ট লিখছো, তুমি কখনো তোমার পরীক্ষার জন্য তুমি কোনো একটা বিশেষ টপিক লিখছো ইত্যাদি। এই লেখাগুলোতে এক এক সময় এক এক ধরনের সেন্টেন্স ডিজাইন করা হয়। কোনো কোনো সময় দেখবে বলা হয় যে ইউ শুড রাইট ডাউন দিস প্যাসেজ ফলোয়িং সিম্পল সেন্টেন্সেস, অর্থাৎ এই প্যাসেজটা তোমাকে লিখে শেষ করতে হবে সিম্পল সেন্টেন্স অনুযায়ী। মানে তুমি যতটা সিম্পল সেন্টেন্স ইউজ করতে পারো। সিম্পল সেন্টেন্স মানে কি? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। ওকে, তো সিম্পল সেন্টেন্সের গুরুত্ব আর রয়েছে ওখানে, কারণ সিম্পল সেন্টেন্স দ্বারা কি হয়, মানে দ্রুত পড়ে একটা সেন্টেন্সের অর্থ করা যায়। আর কমপ্লেক্স করলে যেটা হয়, স্ট্রাকচার ওয়াইজ বাক্যটা অনেক বড় হয়, একটু জটিল শোনায় অর্থগুলো। তো সব ধরনের সেন্টেন্স আয়ত্তে থাকলে যেটা হয়, লেখার ক্ষেত্রে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে অথবা স্পিকিংয়ের ক্ষেত্রে কথাকে মানে চমৎকার করে বলা যায়। হ্যাঁ, এই হলো ব্যাপার আর কি। আশা করি টাইপ 2 বুঝেছো এবং শর্টকাটটাও বুঝে নিয়েছো। টাইপ 3তে বলা হচ্ছে এখানেও অ্যাজ সিন্স হোয়েন থাকবে, অর্থাৎ অ্যাজ সিন্স এবং হোয়েন নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কথা বলছি। টাইপ 1 + 2 + 3। হ্যাঁ, আমি এখানে একটু মার্কিং করে দিই, নজরে পড়বে। ইজ ইকুয়াল টু সবগুলোতে কিন্তু অ্যাজ, সিন্স এবং হচ্ছে হোয়েন। পার্থক্য আছে, সেটা পরে বলছি। তো অ্যাজ সিন্স হোয়েন, এই পাশে সাবজেক্ট সিমিলার হ্যাভিং স্পেসিফিক কজ, সাবজেক্ট সিমিলার হবে। ওকে, আমাদের কিন্তু 1 নম্বরে তাই ছিল। তুমি একটু প্রথম স্লাইডটা দেখো টাইপ 1-এর। কিন্তু এখানে একটা কথা রয়েছে, স্পেসিফিক কজ, একটা কারণ উল্লেখ রয়েছে। কারণ যেহেতু সিন্স হি ওয়াজ টায়ার্ড, যেহেতু সে ক্লান্ত ছিল, হি ওয়েন্ট টু স্লিপ আর্লি, সে খুব দ্রুত ঘুমিয়ে গিয়েছিল। তো এখানে স্পষ্টত কারণ লক্ষণীয়, কিন্তু দেখবে 1 নম্বরে ঠিক কোনো কারণ না। ওখানে বাক্যটা এরকম ছিল, হোয়েন দ্য ক্যাট স দ্য ডগ, মানে যখন বিড়ালটি কুকুরটি দেখেছিল, এটা দৌড় দিয়ে পালিয়েছিল। মানে একে অপরকে দেখলো এবং পালালো। মানে এখানে স্পেসিফিক কোনো কারণ ছিল না 1 নম্বরে। কিন্তু 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু সে ছিল অসুস্থ থাকার এই স্পেসিফিক কজের কারণেই সে কিন্তু দ্রুত ঘুমিয়ে গিয়েছিল। এটা বুঝতে হবে তোমাকে, এই ছোটোখাটো পার্থক্য বুঝতে হবে। তখন সিম্পলের সময় আমরা বিকজ অফ নিয়ে আসবো। কি নিয়ে আসবো? বিকজ অফ নিয়ে আসবো। ওকে, বিকজ অফ এই হচ্ছে প্রেপোজিশন নিয়ে আসবো। তারপর অন্যান্য নিয়মগুলো আমি দেখাচ্ছি। বিকজ অফ এর পর ওই সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে তার পজিটিভ করে দিব। যেমন হি আছে তাই হিজ করলাম, যদি আই থাকতো মাই করতাম, যদি শি থাকতো হার করতাম। বুঝতে পারছো? সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ আমি প্রোনাউনের সময় শিখিয়েছিলাম। নিশ্চয়ই ধারাবাহিকভাবে যারা ক্লাস করছো তাদের কাছে এগুলো খুবই ফানি। সো এখানে এটাকে আমরা পজিটিভ করে দেবো। আর অ্যামিজ আর ওয়াজ আর যেখানে থাকছে আমরা বিং করছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভিং করে দেবো। মানে রুল 2-তে আমি যেটা বললাম, অ্যামিজ আর ওয়াজ আর থাকলে বিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভিং। এরপরে টায়ার্ড, বাকি যে অংশ যা রয়েছে আর কোনো পরিবর্তন হয়নি। রাইট? কম্পাউন্ডের সময় তুমি খেয়াল করো, এই হচ্ছে হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড হি ওয়েন্ট টু স্লিপ, যেহেতু এই পাশেও একটা হি কিন্তু আছে। হ্যাঁ, হুবহু বাক্যটা, কিন্তু আমরা বারবারই বলেছি যে কথাটা অ্যান্ড, বাট, অর এর আগে পরে যদি সমজাতীয় সাবজেক্ট হয়, এই পাশেও হি, এ পাশেও হি, অতএব দ্বিতীয় হিটি আর বসাতে হবে না। সেই জন্য বাক্যটা দেখতে এমন শোনায়। ক্লিয়ার? সো এইবারে আমরা শর্টকাটে আসি। শর্টকাটের কালারটা আমরা এটাই দিই। আচ্ছা, শর্টকাটে এটা হচ্ছে অ্যাজ, সিন্স এবং হচ্ছে হোয়েন ইজ ইকুয়াল টু, আমি বলবো যেটা দ্বারা কারণ প্রকাশ পায়। হ্যাঁ, এটা দ্বারা একটা কারণ প্রকাশ পায়। এই জাতীয় বাক্যগুলোতে বিকজ অফ ইউজ করব। হ্যাঁ, বিকজ অফের পরে আমরা সাবজেক্টে পজিটিভ ব্যবহার করব এবং তারপরে আমরা অ্যামিজ আর ওয়াজ আর থাকলে করবো হচ্ছে বিং, অথবা হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে করবো হচ্ছে হ্যাভিং। তারপরে বাকি ডট ডট যা আছে তাই দিয়ে দিলাম। ক্লিয়ার? বিকজ অফ এই যে, এরপরে হচ্ছে পজিটিভ, বিং, বাকি যা আছে তাই। অ্যান্ড সব শেষের কম্পাউন্ডটা খুবই ফানি। প্রথম বাক্য, মাঝখানে অ্যান্ড, তারপরে দ্বিতীয় বাক্য। একটা বিষয় লক্ষ্য করেছো, প্রায় প্রতিটা ক্ষেত্রে কিন্তু অ্যান্ডের ব্যবহার লক্ষণীয়। আমি বলেছি যে এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে প্রায় মোর দেন 80% তুমি অ্যান্ডের ব্যবহার দেখতে পাবে। আর এক জায়গায় তুমি অর এবং আরেক জায়গায় বাট দেখতে পাবে।
ঠিক আছে, এইগুলো খুঁটিনাটি বিষয়গুলো মনে রাখলেই কিন্তু মোটামুটি এই ট্রান্সফরমেশনাল সেন্টেন্সে দক্ষ হওয়া পসিবল। আর আমি তো একটা করে সেন্টেন্স তোমাদের ভেঙে দেখাচ্ছি, এরপরে তোমাদের প্রচুর প্র্যাকটিস দরকার। সেজন্যই নিড বইটা সাথে সংগ্রহ করে নেবে, সেখানে প্র্যাকটিস রয়েছে, তাহলে দেখবে যে পরিপূর্ণতা আসবে তোমার ভিতরে। আমি তোমাকে বেসিকটা উপহার দিচ্ছি। ওকে, সো টাইপ 3 শেষ হলো। 1 2 3 1 2 3 অ্যাজ সিন্স হোয়েন দিয়েই প্রথমটা ছিল, আমরা একটু রিপিট করি, অ্যাজ সিন্স হোয়েন সিমিলার সাবজেক্ট। দ্বিতীয়টা অ্যাজ সিন্স হোয়েন ডিসিমিলার সাবজেক্ট, এবং সেখানে বি ভার্ব ছিল বা হ্যাভ ভার্ব। আর তৃতীয়টায় দেখলাম যে স্পেসিফিক একটা কারণ উল্লেখ রয়েছে। ওকে, আশা করি অ্যাজ সিন্স হোয়েন নিয়ে আর তোমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকবে না। ওয়েল, এই স্লাইডে আমি তোমাদেরকে দুইটা টাইপ দেখাবো, টাইপ 4 এবং হচ্ছে টাইপ 5। প্রসঙ্গত বলতে হয় যে কেন আসলে এইটাতে আমি দুইটা স্লাইড একসাথে করলাম। দেখো, আগেরগুলোতে আলাদা আলাদা দেখালাম আর এখানে একসাথে, বিকজ এখানে তোমার তুলনামূলক পার্থক্য করতে অনেক সুবিধা হবে। যেমন এখানে ইফ দিয়ে আমরা বাক্য দেখবো, ইফের পরে অ্যাফার্মেটিভ, আর টাইপ নেক্সটে এইটাতে দেখবো ই প্লাস নেগেটিভ অথবা আনলেস। তো কোথায় কি থাকে একটু তোমরা মিলিয়ে নিতে পারো।